গোধূলি লগ্ন পেরিয়ে সন্ধ্যা নামছে। শহরের বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। হিমেল দাঁড়িয়ে আছে বাসের সামনে। তার ঠিক পাশেই দাঁড়িয়ে বন্ধু রাকিব। হিমেলের হাতে একটা পুরনো আমলের হলদেটে খাম। কিন্তু হিমেল, হুট করে এই শীতে ওই গ্রামে যাওয়ার কি দরকার পড়ল, তাও আবার এমন উদ্ভট একটা চিঠি পেয়ে? আরে রাকিব, আমিও তো অবাক হয়েছি। সেই কবে দাদাজান মারা গিয়েছেন, আর আজ হঠাৎ গ্রামের বাড়ি থেকে এই চিঠি পড়ে দেখলাম সম্পত্তি নিয়ে কি এক জটিলতা রয়েছে। আমাকেই সশরীরে গিয়ে দেখতে হবে। কি আর করার বল। তাই বলে এখনই দিনে রওনা দিলে ভালো হতো না? আবহাওয়াটা দেখেছিস? এখনই কুয়াশায় চারপাশ ঢেকে যাচ্ছে। হাইওয়েতে যা অ্যাক্সিডেন্ট হয় এইসব রাতে। আরে ধুর, এত ভয় পাস না তো। কত মানুষ যাওয়া আসা করছে। আরে আরামসে পৌঁছে যাব। আর রাতের বাসের ড্রাইভার এমনি পাকা হয়, চিন্তা করিস না। তাছাড়া গ্রামের শীতের রাত দেখার শখও ছিল অনেক দিন। ঠিক আছে ভাই, দেখ যা ভালো বুঝিস। চলি রে, সম্ভবত পরশু ফিরব। বাসে উঠে পড়ল হিমেল। ধোঁয়া ছেড়ে কুয়াশাময় পথের দিকে রওনা হলো গাড়ি। পৌষ মাসের হাড় কাঁপানো শীতের রাত। গ্রামের পথঘাট ঢেকে গিয়েছে ঘন কুয়াশায়। যেন আকাশ থেকে সাদা চাদর নামিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর বুকে। দৃষ্টিসীমা এতটাই কম যে নিজের হাতটাও ভালো করে দেখা যায় না। চারিদিক নিস্তব্ধ। শহরের কোলাহল ছেড়ে জরুরি কাজে এই গ্রামে এসেছে হিমেল। কিন্তু বাস থেকে নামার পর থেকেই পথ হারিয়ে ফেলেছে সে। কনকনে উত্তুরে হাওয়া শরীরের মাংস ভেদ করে একদম হাড়ে গিয়ে বিঁধছে। এই অচেনা নির্জন পথে সে একা। সঙ্গী বলতে কেবল তার নিজের পায়ের শব্দ। কাঁচা রাস্তা ধরে হাঁটছে হিমেল। দুই পাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। সে হেঁটেই চলেছে তো হেঁটেই চলেছে। ভুল রাস্তায় এলাম নাকি? কতক্ষণ ধরে হাঁটছি, মানুষজন না থাকুক তাই বলে কি আশেপাশে একটা বাড়ি ঘরও নেই? এই কুয়াশায় রাস্তা চেনা দায়। গ্রামের রাস্তাগুলো সব একই রকম মনে হচ্ছে হিমেলের চোখে। তার উপর শীতে কাঁপতে কাঁপতে পথ চলাটাও বেশ কষ্টকর হয়ে উঠেছে ওর জন্য। কি ঠান্ডা রে বাবা, হাত পা সব জমে বরফ হয়ে যাচ্ছে। একটু আগুনের আঁচ পেলে শরীরটা গরম হতো, আর এক কাপ চা হলে তো কথাই নেই। হঠাৎ দূরে একটা ক্ষীণ আলোর রেখা দেখে হাঁপ ছেড়ে বাঁচল হিমেল। কাছে গিয়ে দেখে জরাজীর্ণ এক চপের দোকানের সামনে কয়েকজন গোল হয়ে আগুন পোহাচ্ছে। যাক বাবা, শেষমেশ মানুষের দেখা পাওয়া গেল। আমি তো ভেবেছিলাম আজ রাতে আর কারো মুখই দেখতে পাবো না। ও ভাই, আপনারা কি গ্রামের লোক? একটু সাহায্য করবেন, আমি না পথ হারিয়ে ফেলেছি। আগুনের কাছে বসে রয়েছেন একজন বৃদ্ধ আর দুইজন মাঝ বয়সী লোক। দেখে আন্দাজ করা যায় বৃদ্ধ মানুষটি এই আসরের মধ্যমণি। ওদিকে দোকানের ভিতরে রয়েছে একজন দোকানি। সবার গায়ের জামা কাপড় কেন যেন বেশ পুরনো। এখানে কি একটু বসতে পারি? বড্ড শীত বাইরে, এখানে আগুনের তাপে ভালোই লাগছে। হ্যাঁ বাবা, আগুনের পাশে বসো। গ্রামে গঞ্জে শীতের রাতে আগুনই তো একমাত্র বন্ধু। শহরের লোক মনে হচ্ছে। এত রাতে এই পণ্ড গ্রামে কি মনে করে? হ্যাঁ, শহর থেকেই এলাম, কিন্তু বাস থেকে নেমে রাস্তা গুলিয়ে ফেলেছি। এমনিতেও এই অঞ্চলটা আমার অচেনা। নিতান্তই জরুরি কাজে আসতে হলো এখানে। চা খাবেন? আমার এখানে চাও পাওয়া যায়। গরম গরম চপ আর চা খেলে শরীরটা চাঙ্গা হবে। হ্যাঁ অবশ্যই, এক কাপ চা পেলে খুব ভালো হয় ভাই। সাথে দুটো গরম চপও দিন তাহলে। দোকানি মতিন মিয়া
একটা মাটির ভাঁড়ে করে চা আর সাথে চপ বাড়িয়ে দিল হিমেলের দিকে। কিন্তু চায়ে চুমুক দিতেই অবাক হলো হিমেল। চা একদম ঠান্ডা আর কেমন বালি বালি স্বাদ, যেন বহুদিনের বাসি। চপগুলোও যেন রীতিমতো শুকনো মাটি দিয়ে বানানো। এ কি, চা তো একদম ঠান্ডা আর চপের স্বাদও কেমন যেন মাটি আর বালি বালি লাগছে। এদিকে উপস্থিত সবাই এক দৃষ্টে তাকিয়ে রয়েছে হিমেলের দিকে, যেন ভুল কিছু বলে ফেলেছে সে। আপনারা সবাই এইভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কিছু ভুল করলাম? গ্রামে নতুন কেউ এলে আমরা এইভাবেই দেখি। বহুদিন পর কেউ এলো তো। মাটির ভাঁড়ের চা, মাটির স্বাদ তো থাকবেই। আপনারা কি রোজ এত রাত পর্যন্ত আড্ডা দেন এখানে? এখন তো প্রায় মাঝরাত। আমরা তো এখানেই থাকি, অপেক্ষা করি, শুধুই অপেক্ষা। অপেক্ষা? কিসের অপেক্ষা করেন আপনারা? হিমেলের কথায় কেউ কোনো উত্তর দিল না। ওদিকে শীত যেন ক্রমাগত বেড়ে চলেছে। শীতটা বড্ড বেশি পড়েছে, তাই না চাচা? এখন একে তো অন্ধকার, তার মধ্যে আজ কি কুয়াশা। রাত আর কুয়াশা তো কেবল চোখের পর্দা, আসল অন্ধকার তো অন্য কোথাও। দুজনের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না হিমেল। আগুনের শিখা তীর তীর করে কাঁপছে, চারপাশ নিস্তব্ধ, শুধু খড়কুটো পোড়ার পটপট আওয়াজ আর মাঝে মধ্যে গাছের পাতা পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে আবারও কথা বলতে শুরু করলেন রহিম চাচা। কিরে, তোরা গল্প শুনবি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলতে যাচ্ছিলাম। এখন একটা গল্প হলে মন্দ হয় না। কি গল্প চাচা? ভূতের গল্প নাকি? আহা, ওসব নাম মুখে আনতে নেই এই সময়। ভূত না কিসের গল্প সেটা তোরাই বিচার করে নিস। শোন তাহলে। এক শীতের রাতে আগুন পোহাতে বসেছিল 4 জন মানুষ। তাদের আড্ডার মাঝে হঠাৎ এসে পড়ে এক অনাকাঙ্ক্ষিত অতিথি। শহর থেকে এসেছে সে। একসাথে বসে গল্প শুরু করতেই হঠাৎ একটা শিয়াল ডেকে উঠল। রহিম চাচা কথাটা বলতে না বলতেই কাছে পিঠে কোথা থেকে যেন সত্যি সত্যি ভেসে এলো শেয়ালের ডাক। আরে ঠিক এখনই শেয়াল ডেকে উঠল, কি অদ্ভুত মিল! রহিম চাচার গল্পের আসরে বসলে সবারই এই রকম মনে হয়। হাড় কাঁপানো ঠান্ডায় বসে রয়েছে সেই মানুষগুলো। ঠিক সেই সময়ে তাদেরকে ঘিরে ধরল ঘন কুয়াশা। শীতল বাতাসে বাঁশ ঝাড়গুলো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে লাগলো। আর এই কথাগুলো বলা মাত্রই সত্যি সত্যি হিমেলের চারপাশ ঘিরে ধরল ঘন কুয়াশার চাদর। সেই সাথে বাঁশঝাড় থেকেও ভেসে এলো আওয়াজ। এই রে, এবার তো কুয়াশাও এলো, বাঁশঝাড় থেকে শব্দও আসছে। ও চাচা, আপনি যা বলছেন তাই বাস্তবে ঘটছে কিভাবে? এতে অবাক হওয়ার কিছু নেই। প্রকৃতি তার নিজের গল্প নিজেই বলে, আমরা তো শুধু মাধ্যম। আমার কিন্তু আর ভালো লাগছে না। তখন থেকে কি সব রহস্যময় কথাবার্তা বলে যাচ্ছেন আপনারা? এসব কি সত্যি কাকতালীয়, নাকি আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন? আহা, ভয়ের কিছু নেই তো, গল্প কেবল শুরু। ভয় পেও না, রাত বিরেতে গল্প হচ্ছে, একটু আধটু অমন হবেই। না, আমি বরং এবার উঠি। রাত অনেক হয়েছে, আমাকে শুধু একটু পথটা দেখিয়ে দিন, কোন দিকে এগোবো। আরে বসুন বসুন, গল্পের শেষটা না শুনেই চলে যাবেন?
হিমেলের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে মনে। তবে কি মনে করে সে সিদ্ধান্ত নিল একটা পরীক্ষা করবে সে। আমি ভয় পাচ্ছি না, কিন্তু চাচা আপনার গল্পটা সত্যিই অদ্ভুত। আমি আসার পর থেকে যা যা ঘটেছে এখানে সেগুলোই গল্পের মতো করে বলছেন আপনি, কিংবা গল্পে যা বলছেন তাই ঘটছে। কিভাবে সেটা হচ্ছে জানি না, কিন্তু গল্পে তো এটাও হতে পারে যে, কি হতে পারে শুনি? ধরুন গল্পে এমন হলো হঠাৎ এই নিভু নিভু আগুনের শিখাটা দাউ দাউ করে বেড়ে গেল। আগুনটা বেশ কমে এসেছিল। এবার হিমেল কথাটা বলা মাত্রই দাউ দাউ করে জ্বলে উঠল ওদের সামনে থাকা আগুনের কুণ্ডলি। দেখলেন দেখলেন, গল্পের খাতিরে যাই বলা হচ্ছে তাই বাস্তবে ঘটছে। আপনিও দেখছি ভালোই গল্প বানাতে পারেন। আপনারা সবাই হাসছেন কেন? চোখের সামনে এমন আজগুবি ঘটনা ঘটছে আর আপনারা সবাই হাসছেন। ভয় কিসের? যেমন চেয়েছিলেন তেমনই তো হলো। এটা তো আরো মজার ব্যাপার। আগুনের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যায়। আগুন যখন বেড়েছে, ভালো করে একবার দেখো আমাদের। হিমেল দেখল ওদের সবার চেহারা হঠাৎ কালো বিকৃত হয়ে উঠছে ধীরে ধীরে। প্রচণ্ড ভয় পেল হিমেল। এ কি, আপনাদের চেহারা এমন হয়ে যাচ্ছে কেন? না 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 না, আমি 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 নিশ্চয়ই ভুল দেখছি। ভুল নয়, সব সত্যি। রহিম চাচার বাকি গল্পটুকু শুনবেন না? থামুন আপনারা, থামুন থামুন, আমি আর কোনো গল্প শুনতে চাই না, থামুন। শান্ত হও, গল্পের শেষটুকু তোমাকে শুনতেই হবে। আর শেষটা হলো, শহর থেকে আসা সেই ছেলেটি আর কখনোই তার বাড়ি ফিরে যেতে পারবে না। ভয়ানক চমকে উঠল হিমেল। সে এতক্ষণে বুঝে গিয়েছে গল্পের সেই ছেলেটি আসলে সে নিজেই। তাকে নিয়েই গল্প ফেঁদেছে রহিম চাচা। মানে মানে এসব কি বলছেন আপনি? বাড়ি ফিরতে পারবো না মানে? তোমার ফেরার পথ যে বন্ধ হয়ে গিয়েছে। এসবের মানে কি? আপনারা কারা? সত্যি করে বলুন তো, আপনারা কি ডাকাত? কি যে বলছেন, আমরা ডাকাত হতে যাব কেন? ঠিক এমন সময় খেয়াল করলো চপের দোকানটা কেমন পাল্টে গিয়েছে। ঠিক যেন ভাঙা চোরা পরিত্যক্ত একটা দোকান। এসব এসব কি দেখছি আমি? এই দোকানটা এমন পুরনো দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যেন গত 20 বছরেও এখানে কেউ চা খায়নি। কিন্তু কিভাবে সম্ভব এটা? সময় এখানে থমকে আছে, বুঝলেন? বহু বছর ধরে। আপনাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। দেখুন, আমি মোটেও আপনাদের মশকরা শুনবার অবস্থায় নেই। কোন কুলক্ষণে যে বাস থেকে নামার পর রাস্তা হারিয়ে ফেলেছিলাম। বাস? কোন বাসের কথা বলছো তুমি? এখন আবার কি মশকরা শুরু করলেন? কোন বাস আবার? যে বাসে করে আমি এই গ্রামে এসেছি সেই বাসের কথা বলছি। দূর, আপনাদের হাবভাব আমার একদম ভালো ঠেকছে না। আমি চললাম। কোথায় যাবেন? আপনার তো যাওয়ার কোনো জায়গা নেই। আগে সত্যটা শুনুন, তাহলেই বুঝবেন। হিমেল তবুও উঠে পড়ল চলে যাওয়ার জন্য। কিন্তু এমন সময় এই হিমেল দেখতে পেল সামনে কেউ নেই। দোকানি মতিন মিয়া থেকে শুরু করে বৃদ্ধ রহিম চাচা সবাই ভোজবাজির মতো উধাও হয়ে গিয়েছে। চপের দোকানটা রীতিমতো এক ধ্বংসস্তূপ। কি ব্যাপার? আপনারা সবাই কোথায় গেলেন? দয়া করে সারা দিন এভাবে মজা করবেন না। আমি কি পাগল হয়ে গেলাম নাকি কোনো দুঃস্বপ্ন দেখছি? চমকে উঠল হিমেল। সে দেখল রহিম চাচা, মতিন মিয়া, কালু, সেলিম সবাই আবার ওর সামনে হাজির হয়েছে। আপনারা কারা? এতক্ষণ ধরে আমাদের দেখলে
তাও বুঝতে পারছো না? না, পারছি না। কি হচ্ছেটা কি এখানে? দয়া করে আমাকে খুলে বলুন। আর এই চপের দোকানটারই বা কি হলো? দোকান তো বহু বছর আগেই উঠে গিয়েছে, এমনকি আমরাও বাস্তব দুনিয়া থেকে উঠে গিয়েছি। মানে আপনারা তার মানে মারা গিয়েছেন? তাহলে তাহলে আমি কাদের সাথে বসে আগুন পোহালাম, কার হাতে চা খেলাম? আগুনের তাপ তো কেবল মায়া। এখানে বহুদিন আগুন জ্বলে না। আজ আপনার জন্যই আগুন জ্বালাতে হলো। মরলে যে বড্ড শীত লাগে। আমার জন্য আগুন জ্বালিয়েছেন, মরলে শীত করে, এটা আবার কেমন কথা? তার মানে বলতে চাইছেন আমিও? ঠিকই ধরেছ, জীবিতরা এখানে আসে না। দেখুন, এভাবে আমাকে ভয় দেখাবেন না। আমি চলে যাচ্ছি। যাওয়ার পথ থাকলে তো যাবেন, পথ যে ইতিমধ্যেই হারিয়ে ফেলেছেন। কিন্তু কিন্তু আমি কিভাবে মারা গেলাম? ওই যে বাসে করে এসেছো বললে না, তোমার বাস তো আধ ঘন্টা আগেই খাদে পড়ে গিয়েছে। কি? বাস খাদে পড়ে গিয়েছে? কই, আমার তো কিছু মনে পড়ছে না। একটু পরেই হিমেল লক্ষ্য করল তার শরীরটা কেমন অস্পষ্ট হতে শুরু করেছে। এ কি আমার সাথে কি হচ্ছে এটা? প্রথম প্রথম অমন একটু হয়, ভয় নেই। আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। তুমিও তো আমাদেরই মতো আটকে গিয়েছো এই কুয়াশায়। কিন্তু কিন্তু আপনারা কিভাবে মারা গেলেন? সে এক করুণ কাহিনী। বহু বছর আগে যখন আমরা জীবিত ছিলাম, তখন অন্যের জমিতে চাষ করে নয়তো কামলা খেটে পয়সা রোজগার করতাম। আর দিন শেষে আমাদের আড্ডা বসতো এই মতিনের চপের দোকানে। কিন্তু সব দোষ আসলে আমার। গ্রামের মাতব্বর আমার এই দোকানের জন্য প্রতি মাসে একরকম চাঁদা দিতে বলেছিল, কিন্তু আমি দিতে চাইনি। আর সেই শত্রুতায় আমার দোকানে আগুন দিয়েছিল মাতব্বর মশাই। তোর কোনো দোষ নেই মতিন, তুই তো রাতে দোকানেই ঘুমাতি। মাতব্বরের লোকেরা দিল সেই সময়ে আগুন, আর তুইও দোকানে আটকে পড়লি। আমাদের কাজ সেই রাতে শেষ হতে হতে দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা তখন এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। এমন সময় দেখি মতিনের দোকানে আগুন, আর মতিন তার ভেতরে। তখন আমরা তিনজন সেই আগুন থেকে মতিনকে বাঁচাতে গিয়ে নিজেরাও জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিলাম। বড্ড করুণ পরিণতি হয়েছিল আপনাদের। মৃত্যুর পর আর করুণ ভেবে কি হবে? এখন আমরা সবাই এক। হিমেল আর কিছু বলল না, ভাগ্যকে মেনে নিল সহজে। ধীরে ধীরে কুয়াশার সাথে মিশে যেতে শুরু করলো সবার অবয়ব। পরিত্যক্ত চপের দোকানটার সামনে নেমে এলো গভীর নিস্তব্ধতা। নিরিবিলি রাতে শুধু দূর থেকে ভেসে আসছে কিছু মানুষের কোলাহল, কিন্তু সেই সব কোলাহল হিমেলের কানে আর পৌঁছায় না। কুয়াশা আর শীতের রাত নতুন সদস্যকে বরণ করে নিল চিরকালের জন্য। চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে প্রায় ঘন্টা খানেক হলো। আজকাল শীতের এমন এক অবস্থা যে হাড় কাঁপানো বাতাস কখন বাড়ে আর কখন কমে বোঝা বড় দায়। এই হয়তো সকালে হালকা রোদ,
দুপুরে শীতল বাতাস, আর সন্ধেয় নেমে গেল হাড় হিম করা কুয়াশা। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বড় নদীটার পাড়ে এক বিশাল গাছের নিচে বসে আছে তিনজন ব্যক্তি, নরেন খুড়ো, ফিরোজ আর রমেশ। নদীর ভেজা পলিমাটির গন্ধ আর শীতের নিস্তব্ধতা মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিবেশ। সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে গড়াচ্ছে সময়টা। কি শীত নামলো রে বাবা, একদম হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। কুয়াশায় চাদরটাও ভিজে জবজবে হয়ে গেল। আর বলো না, আমার চাদরের দশা দেখো, মনে হচ্ছে যেন বরফ কল থেকে তুলে আনলাম মাত্র। প্রকৃতির খেলা বোঝা বড় দায়, সে তার নিজের নিয়মে চলে। তবে এই কুয়াশায় নদীটাকে দেখতে কিন্তু বেশ লাগছে, তাই না খুড়ো? একদম নিথর হয়ে আছে জল। তোর কথায় একটা জিনিস মনে পড়ল, মতি মিয়ার মাছের ঘেরের ঘটনা শুনেছিস? কেন, কি হলো আবার? মতি মিয়া তো ঘর দিয়ে মাছ চাষ করে দিব্যি আয় রোজগার করছে, এইটুকুই তো জানি। তার মানে কিছুই শুনিসনি? এখন আর চাষ করতে পারছে না রে। গত পরশু রাতে কে যেন ওই মতির ঘেরে বিষ ছেড়ে দিয়েছিল। পরদিন সকালে মতি গিয়ে দেখে তার ঘেরের সব মাছ মরে ভেসে আছে। কি বলছো এসব? এ তো খুব খারাপ ব্যাপার। কে করলো এই কাজ? তা তো এখনো জানা যায়নি। মামলা মোকদ্দমা শুরু হয়েছে এই নিয়ে, তবে নিশ্চয়ই মতির কোনো পূর্বশত্রু। এখন আর পূর্ব শত্রু থাকার দরকার হয় না। যে দিনকাল পড়েছে, কেউ কারো ভালো দেখতে পারে না এই যুগে। তা একদম ঠিক বলেছেন খুড়ো। এখন দিনকাল কেমন যেন হয়ে গিয়েছে। এই তো কদিন আগেও কত সুন্দর দিন কাটাতাম, মনে আছে? ছোটবেলায় এই সময়টায় আমরা কেমন দাপাদাপি করতাম এখানে, ওই ঘাট থেকে লাভ, নদীর চরে দৌড়াদৌড়ি। আমার তো স্পষ্ট মনে আছে, একবার ডুব দিয়ে সে কি নাকানি চুবানি খেলাম স্রোতের টানে পড়ে। পরে আপনি এসে নদী থেকে আমাকে তুললেন। কি বকুনিটাই না দিয়েছিলেন খুড়ো। সেসব দিন আর নেই। তখন এই নদীটাও ছিল একটা আনন্দের জায়গা। এখন তো দিন দুপুরেও কেমন ছমছমে ভাব। সন্ধ্যার পর তো কেউ এই মুখে হতেই চায় না। হ্যাঁ সত্যি খুড়ো, কি যে হয়ে গেল হঠাৎ। ওই ঘটনার পর থেকেই তো সব বদলে গেল। কোন ঘটনা খুড়ো? এই নদী ঘিরে কোনো কাহিনী আছে নাকি? একটা ঘটনা আছে বটে, সেটার জন্যে আজ এই অবস্থা। ঠিক আজ নয়, বহু আগে এমন ছিল। মাঝখানে কিছু সময় এখানে মানুষের আনাগোনা বেড়েছিল, কিন্তু ওই যে পুরনো ঘটনা নতুন করে কানে কানে আবার ছড়িয়ে পড়লে যা হয় তাই হয়েছে এখন। আমরা তো এমন কোনো ঘটনা শুনিনি। তাহলে ঘটনাটা বলুন না খুড়ো। দেখুন, পরিবেশটাও কিন্তু একদম জমাটি, কনকনে শীত, আর আমরা এই নদীর পাড়েই বসে আছি। এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। হ্যাঁ খুড়ো, হ্যাঁ, কতদিন হয়ে গেল আপনার কোনো গল্প শুনি না। এই নদী ঘিরে যেহেতু কাহিনী রয়েছেই, তাহলে বলুন না আজকে। কুয়াশাটাও ততক্ষণে একটু কমবে না হয়। কি যে করিস তোরা, ওসব ভয়ের গল্প শুনে রাতে তো ঘুমোতে পারিস না। আরে কিচ্ছু হবে না, ওই মাঝে মধ্যে কোনোটায় বেশি ভয় লেগে যায়। এখন ভয় অনেকটা কমে গিয়েছে। আপনি গল্প শুরু করুন খুড়ো। এই ঘটনাটা তো সত্যি কাহিনী, তাই না খুড়ো? সত্যি মিথ্যা তো ওপরওয়ালাই ভালো জানে। তবে যা শুনেছিলাম তা বলতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত খুড়ো? বলুন বলুন, আমরা সব মানবো। গল্প শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রশ্ন করতে পারবি না, আর গল্প শুনে ভয় পেলে আমার কোনো দোষ নেই। ঠিক আছে, আমরা কোনো প্রশ্ন করব না। হ্যাঁ খুড়ো, আপনি এবার শুরু করুন। কিছুক্ষণ চুপ করে রইলেন নরেন খুড়ো। শীতের তীব্রতা আরো বেড়ে গেল। নরেন খুড়ো গম্ভীর গলায় গল্পটা শুরু করলেন এবার। সে অনেক বছর আগের কথা। তখন নিশিপুর নামে এক গ্রামে সবে নতুন ডাক্তার হয়ে এসেছে হিমেল।
এক সময় শহরে থাকলেও গ্রামে ফিরে এসেছিল গরিব দুঃখী মানুষদের সেবা করার জন্য। হিমেল ডাক্তার, নামটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। চুপ, বলেছিলাম না গল্পের মাঝখানে কোনো কথা হবে না। নে এবার চুপচাপ শোন। সময়টা ছিল মধ্যরাত, হাড় কাঁপানো সত্য প্রবাহ বইছে তখন। নিশিপুর থেকে কয়েক ক্রোশ দূরে রেল স্টেশনটা প্রায় ফাঁকা, তবে স্টেশনের সামনে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে একজন। মাত্রই শহর থেকে ফিরেছে হিমেল ডাক্তার, হাতে একটা ব্যাগ। তার বাড়ি নিশিপুর গ্রামে, কিন্তু এমন রাতে কিভাবে বাড়ি ফিরবে তা ভেবে কপালে ভাঁজ পড়েছে তার। একটাও রিক্সা বা গাড়ি চোখে পড়ছে না, ঘন কুয়াশায় দুহাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। কি শীতটাই না পড়লো, এখন বাড়ি ফিরি কি করে? একটা রিক্সাও তো দেখছি না। অনেকক্ষণ অপেক্ষার পর কুয়াশা পড়ে একটা রিক্সা আসতে দেখা গেল। হিমেল প্রায় ছুটে গিয়ে থামালো সেটাকে। রিক্সাওয়ালার মুখটা চাদরে ঢাকা। ভাই, নিশিপুর যাবে? নদীর পাড়ের কাছে নামিয়ে দিও না হয়। নিশিপুর অনেক দূর তো, এই শীতে যেতে পারবো না, হাত পা জমে আসছে। আরে ভাই, ভাড়া যা চাও তাই দেবো, খুব দরকার। দেখো না, আর কোনো গাড়িও নেই। ভাড়া কিন্তু ডবল লাগবে, আগেই বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ডবলই দেবো, তুমি চলো। হিমেল রিক্সায় উঠতে যাবে, ঠিক তখনই কোত্থেকে যেন তার পাশে এসে দাঁড়ালো একজন বৃদ্ধ। এত শীত পড়েছে, অথচ ওই বৃদ্ধের গায়ে কেবল একটা পাতলা ফতুয়া। বাবা, তুমি কি নিশিপুরে যাচ্ছ? হ্যাঁ, কেন বলুন তো? যদি আপত্তি না থাকে আমাকে একটু নিয়ে যাবে, আমিও নিশিপুর নদীর পাড়েই নামবো। এই রাতে তো আর কোনো রিক্সা পাবো বলে মনে হয় না। আর এতে আপত্তির কি আছে? আসুন আসুন, একসঙ্গে যাওয়া যাবে। বৃদ্ধ লোকটি রিক্সায় উঠে হিমেলের পাশে বসলো। কোনো কথা না বলে প্যাডেল ঘোরাতে শুরু করলো সেলিম। রিক্সার টুংটাং শব্দ আর শীতের রাতের ঝিঝির আওয়াজ ছাড়া রাস্তায় আর কোনো শব্দ নেই। আপনি নিশিপুরে কোথায় থাকেন? আগে তো দেখিনি আপনাকে। সেটা আপনার কষ্ট হচ্ছে না? গায়ে তো কিছু জড়াননি। আমি ওখানেই থাকি বাবা, নদীর কাছে আবার বাড়ি, আর শীত আমাকে স্পর্শ করতে পারে না। তাই নাকি? আমি তো কাছাকাছি থাকি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বেশি বাইরে বেরোই না, তাই হয়তো দেখোনি। কেন যেন খচখচ করতে লাগলো হিমেলের মনটা। বৃদ্ধের শান্ত স্বভাব আর গলার স্বরটা তার মধ্যে অস্বস্তি তৈরি করছে। রিক্সা অন্ধকারের বুক চিরে এগিয়ে চলল নিশিপুর গ্রামের দিকে। অবশেষে গ্রামের সেই নদীর পাড়ের কাছে এসে থামলো তাদের রিক্সা। জায়গাটা অস্বাভাবিক রকমের নির্জন। কুয়াশাটা কমে, বরং নদীর ধারের ঠান্ডা বাতাস পরিবেশটাকে আরো থমথমে করে তুলেছে। নামুন নামুন, আপনারা এসে গিয়েছি। হ্যাঁ, এই তো নামছি। কত হলো ভাড়া? হিমেল পকেটে হাত দিতে যাবে এমন সময় ঘটল অবাক করা ঘটনা। সেলিম হঠাৎ করে তার চাদরটা মুখ থেকে সরিয়ে ফেলল। লোভে আর হিংস্রতায় চকচক করছে তার চোখ দুটো। কোথা থেকে একটা ধারালো ছুরি বের করে হিমেল আর বৃদ্ধের দিকে তাক করলো সে। ভাড়া পরে নিচ্ছি, আগে পকেটে যা যা আছে সব বের কর। মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি কিচ্ছু রাখবি না। এ কি করছো ভাই? তুমি রিক্সাওয়ালা নও?
রিক্সা তো আমি দিনের বেলায় চালাই, রাতে এটাই আমার আসল কাজ। চুপচাপ সব দিয়ে দে, নইলে একেবারে জানে মেরে দেবো। আমার কাছে যা আছে সব নিয়ে নাও, কিন্তু আমাদের কিছু করো না। আরে বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না, দেখছেন ওর হাতে ছুরি, যা চাইছে দিয়ে দিন, প্রাণের চেয়ে টাকার মায়া বেশি নয়। এই বুড়ো, বেশি বকবক না করে তোর কাছে কি আছে বের কর। ভয়ে কাঁপতে শুরু করেছে হিমেল। রিক্সাওয়ালা ছুরিটা নিয়ে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। এমন সময় সেই বৃদ্ধ রিক্সাওয়ালার দিকে এগিয়ে গেল খুব শান্তভাবে। আমি শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। দিনের বেলা যে কাজ করে খাও সেটাই তোমার জন্য মঙ্গলজনক। লোভের ফল কিন্তু ভালো হয় না। ওরে বাবা, বুড়ো তো জ্ঞান দিচ্ছে দেখছে। তোর জ্ঞান আমি তোর পেটের ভিতর ঢুকিয়ে দেবো। আগে তোর ব্যবস্থা করি, তারপর ওই ব্যাটাকে দেখছি। এই বলে ছুরিটা উঁচিয়ে বৃদ্ধকে আক্রমণ করার জন্য তেড়ে গেল রিক্সাওয়ালা। ভয়ে কুঁকড়ে গেল হিমেল, কিন্তু কোনো আর্তনাদ বা ধস্তাধস্তি শব্দ শুনতে পেল না সে। বরং শীতল গলায় কথা বলে উঠল সেই বৃদ্ধ। তোকে সাবধান করেছিলাম, শুনলি না? এবার তোর সময় শেষ। বৃদ্ধ লোকটা তার হাত থেকে সেই রিক্সাওয়ালার দিকে বাড়িয়ে দিয়েছে। আর কি আশ্চর্য, রিক্সাওয়ালা কয়েক হাত দূরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। থরথর করে কাঁপতে শুরু করলো তার শরীর। পরক্ষণে রিক্সাওয়ালার দুই চোখ বেয়ে জলের মতো রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। ছুরিটা হাত থেকে মাটিতে পড়ে গেল, আর সে নিজেও ধপাস করে লুটিয়ে পড়লো মাটিতে। এরপর সব শেষ। এ কি হলো? আপনি আপনি কি করলেন? পাপের শাস্তি হলো, ও যা করেছে তার ফল পেয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি ওকে ছুঁলেনও না। কে আপনি? সত্যি করে বলুন তো, আপনি কে? বৃদ্ধ কোনো জবাব দিল না। হিমেলের মনে হলো সে বুঝি কোনো দুঃস্বপ্ন দেখছে। এই শান্তশিষ্ট দেখতে বৃদ্ধ মানুষটা এক মুহূর্তে একটা জলজ্যান্ত মানুষকে শেষ করে দিল। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আপনি আপনি মানুষ তো নাকি? এক সময় মানুষই ছিলাম, কিন্তু কিছু অমানুষ আমাকে আর মানুষ থাকতে দেয়নি। একটা দুঃখের কথা শুনবে? কি কথা? আমার একটা মেয়ে ছিল, সাদের মতো মুখ ছিল তার, কিন্তু এক অমানুষ, এক জানোয়ার তার জীবনটা শেষ করে দিল। আমার মেয়েটাকে সে। কান্নায় গলাটা ধরে এলো বৃদ্ধের। হিমেল চুপ করে রইল, বাকিটা শোনার অপেক্ষা করছে। তারপর তারপর আমার মেয়েটাকে নদীর জলে ডুবিয়ে মারলো সেই অমানুষ। কেউ কিছু জানতে পারেনি। পুলিশ এসেছিল, কিন্তু কোনো প্রমাণ পায়নি। সবাই ভাবলো আমার মেয়েটা হয়তো নিজেই ডুবে মরেছে। কি বলছেন এসব? পুলিশ কোনো প্রমাণ বের করতে পারলো না? আমি আর তখন আইনের ওপর বিচার ছেড়ে দিয়ে বসে থাকিনি, নিজেই প্রতিশোধ নিয়েছি। আজ স্টেশনে ঠিক পেছনেই ওই অমানুষটাকে আমি তার পাপের শাস্তি দিয়ে পুঁতে রেখে এসেছি। আমার মেয়ের আত্মার শান্তি হয়েছে অবশেষে। হিমেল এবার বুঝতে পারলো কেন বৃদ্ধ লোকটা স্টেশনের কাছে ছিল তখন। কিন্তু একটা বিষয় সে এখনো বুঝতে পারছে না, তাই প্রশ্নটা করেই ফেললো হিমেল। কিন্তু আপনি আমার সাথে এলেন কেন? আর এই রিক্সাওয়ালাকে? আমি যখন স্টেশনের সামনে এলাম তখন দেখলাম তুমি প্রতারকের রিক্সায় উঠেছো। ওকে চিনতাম আমি, আগে অনেক মানুষের সাথে এমন করেছে। তাই তোমাকে বাঁচানোর জন্যই আমি তোমার সঙ্গী হয়েছিলাম। আমি চাইনি আমার মেয়ের মতো আর কোনো নিরাপরাধের ক্ষতি হোক। হিমেলের মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। এবার তুমি বাড়ি ফিরে যাও, বাকি রাস্তাটা সাবধানে যাবে, আর কোনো ভয় নেই। এই বলে বৃদ্ধ লোকটা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো নদীর দিকে। হিমেল অবাক হয়ে দেখলো বৃদ্ধ লোকটা পাড়ের কাছে গিয়েও থামলো না, সোজা জলের মধ্যে নামতে শুরু করলো। আরে আরে করছেন কি? আপনি নদীতে নামছেন কেন? আপনি বাড়ি ফিরবেন না? বাড়ি কোথায় আপনার? এই কনকনে ঠান্ডা জলে নামলে তো মরে যাবেন। বৃদ্ধ লোকটা ততক্ষণে কোমর জল নেমে গিয়েছে। হিমেলের দিকে শেষবারের মতো ফিরল সে। মুখে ফুটে উঠেছে অদ্ভুত এক প্রশান্তির হাসি। এই নদী যে আমার বাড়ি, আমি এখানেই থাকি। মানে কি বলছেন এসব?
মেয়েটা মরার পর আমি ওই নদীতে ডুব দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম। আর মেয়ে যেখানে আছে আর সেখানে আমি থাকবো, ওকে কখনো আমি একা থাকতে দেব না। কথাগুলো বলে নদীর জলে ডুব দিল বৃদ্ধ লোকটা, আর উঠল না। হিমেল অনেকক্ষণ ধরে নদীর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আর যা দেখলো তা সারা জীবনেও বলতে পারবে না সে। গল্পটা শেষ করে চুপ হয়ে গেলেন নরেন খুড়ো। তারপর তারপর হিমেল ডাক্তারের কি হলো খুড়ো? হিমেল তখন ভয় পেলেও পরে তার সেই ভয়টা কেটে গিয়েছিল। তবে নদীর কাছে তেমন একটা যেত না সে। নদীতে সেই বৃদ্ধ আর তার মেয়েকে বিরক্ত করার কোনো ইচ্ছে ছিল না তার। তার মানে ওই বৃদ্ধ আর তার মেয়ে এখনো ওই নদীতেই আছে? কে জানে, থাকতেই পারে। চল এবার বাড়ি ফেরা যাক, অনেক রাত হলো, শীতটাও বাড়ছে খুব। আমার কেমন যেন ভয় করছে খুড়ো। মনে হচ্ছে নদী থেকে কেউ আমাদের দেখছে। কুয়াশার ভেতর থেকে যেন যেন কেউ উঁকি দিচ্ছে খুড়ো। চুপ কর তো, ওইসব কথা বলিস না, তাড়াতাড়ি চল এখান থেকে। তিনজন মিলে রওনা দিল নিজেদের বাড়ির দিকে। তাদের চলে যাওয়ায় নদীর পাড়ের নিস্তব্ধতা ভারী হয়ে উঠল আরো। কুয়াশাও যেন ঘন হয়েছে আগের চেয়ে বেশি, আর কুয়াশার আড়ালে ম্লান হয়ে উকি দিচ্ছে আকাশের চাঁদটা। হাড় কাঁপানো শীতের সন্ধ্যায় গ্রামের পথে ঘাটে জমাট বেঁধেছে ঘন কুয়াশা, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। রাস্তার ধারের পুরনো গাছগুলো কুয়াশায় দাঁড়িয়ে আছে অস্পষ্ট ছায়ার মতো। তাদের পাতা থেকে টুপটুপ করে শিশির ঝরার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। টিমটিম করে জ্বলতে থাকা লণ্ঠনের আলোয় আলোকিত হয়ে আছে নরেন খুড়োর চায়ের দোকানটা। কেটলির মুখ দিয়ে বের হওয়া গরম ধোঁয়া কুয়াশার সাথে মিশে তৈরি করেছে এক মোহময় পরিবেশ। দোকানে বসে উনুন থেকেই আগুনের আঁচ পোহাচ্ছে নরেন খুড়ো, সেলিম আর ফিরোজ। অন্যদিকের বেঞ্চে বসে নিচু স্বরে এদের মধ্যে কথা বলছে মতিন আর সেলিম। এই শীতের রাতে ওই জোড়া খেজুর তলার দিকটায় কেউ ভুলেও পা বাড়াস না যেন তোরা। কেন গো খুড়ো? সব সময় তো দেখে আসছি ওই গাছ দুটো থেকে রস পেড়ে বিক্রি করছে গাছিরা, তাহলে হঠাৎ মানা করছো কেন? দিনকাল ভালো নয় রে কালু, তোদের জানা নেই ওই জোড়া গাছে দিনের বেলা যাই থাক, সন্ধ্যা নামলেই সব কিছু পাল্টে যায়। তাই গাছিরা শীত এলেই সন্ধ্যার আগেই রস পাড়ে, এরপর কেউ ধারে কাছেও যায় না। ঠিকই বলেছ খুড়ো, সেদিন গফুর মিয়াও ওই পথ দিয়ে আসছিল, বলে নাকি কার কান্নার আওয়াজ পেয়েছে। কান্না তো বটেই, রাতের বেলা সেই গাছের রস পেড়ে খেলেই নাকি লোকে পাগল হয়ে যায়। ওখানে যারা রাত বিরেতে রস পাড়তে গিয়েছিল তারা আর ফিরে এসে সুস্থ হতে পারেনি। আরে রাখো তো তোমাদের এসব বুজরুকির গল্প খুড়ো। ওরে মতিন, চুপ কর। খুড়ো যা বলছে তা মিথ্যে নাও হতে পারে। তুই চুপ কর তো সেলিম, এই গাঁয়ের লোকেদের কাজই হলো বানিয়ে বানিয়ে গল্প বলা। সবকিছুকে অবিশ্বাস করতে নেই রে মতিন, আবার কিছু জিনিস বেশি না জানাই ভালো। মুখ্য সূক্ষ্ম হতে পারি খুড়ো, কিন্তু এইটুকু জানি যে রস খেলে কেউ পাগল হয়ে যায় না। ওটা তোমাদের ওই গাঁজানো রসের নেশা। তুই কি বলতে চাইছিস মতিন? তুই কি ওখানে যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ যাব, আজকে রাতেই আমি ওই গাছ থেকে রস পেড়ে আনবো। দেখি দেখি আমি কোন ভূত আমার কি করতে পারে। কাজটা কিন্তু ভালো করছো না মতিন ভাই, জেদ করো না বলি, শোনো বিপদ হতে পারে।
মতিন, বাদ দে না এসব। এই শোন, তুই ভীতু বলে আমাকেও ভীতু ভাবিস না। আমি আজ প্রমাণ করেই ছাড়বো যে ওইসব কিচ্ছু নেই। আমি সাবধান করার কাজ সাবধান করলাম, বাকিটা তোরা যা ভালো বুঝিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি খুড়ো, শুধু চাটা শেষ করতে দাও। তুই সত্যি সত্যি যাবি? আমার কিন্তু বিষয়টা একদম ভালো লাগছে না। আরে তুই চল তো আমার সাথে, দেখবি দেখবি রসের হাঁড়ি নামিয়ে কি মজা হয়। না, আজ রাতে এই গ্রামের কপালে কি লেখা আছে কে জানে। রাত যত গভীর হয়েছে ততই বেড়েছে কুয়াশার ঘনত্ব। গ্রামের মেটো পথ এখন জনমানবহীন, শুধু মাঝে মাঝে ভেসে আসছে দু একটা কুকুরের কান্নার আওয়াজ। বাঁশবাগানের সরু পথ দিয়ে হাঁটছে সেলিম আর মতিন। সেলিমের হাতে থাকা টর্চের আলোয় অদ্ভুত দেখাচ্ছে পথটাকে। মতিন, আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। এই রাত বিরেতে ওইদিকে যাওয়া ঠিক হবে না। ধুর বোকা, তুই এত ভয় পাচ্ছিস কেন? মানে দেখ না, কত শীত পড়েছে। মনে হচ্ছে বাতাস একেবারে হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। আরে শীতকালে শীত তো একটু লাগবেই, হাঁটতে থাক, দেখবি গরম লেগে গিয়েছে। ওই শোন, কিসের যেন শব্দ হলো না ওই বাঁশ ঝাড়ের ভেতরে? কিসের শব্দ আবার? হয়তো কোনো শেয়াল বা বনবিড়াল হবে। তুই কি শুরু করলি বলতো? বাতাসের শব্দকে তুই ভূতের নিঃশ্বাস মনে করছিস? না রে মতিন, মনে হলো কেউ যেন দীর্ঘশ্বাস ফেললো আমার কানের কাছে। এত দূর এসে এখন ফিরে যাব? না 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 না, আর মাত্র একটুখানি পথ। ওই তো সামনেই জোড়া খেজুর তলা। ওই দেখ, সামনে কুয়াশা কেমন পাক খাচ্ছে। হ্যাঁ, আরে ধুর, তুই আমার পেছনে পেছনে আয় তো, কিচ্ছু হবে না। আল্লাহ, তুমি ভরসা। কেন যে আমি মতিনের পাল্লায় পড়লাম। দেখ সেলিম, ভয় পাবি না। ভয় পেলেই মনের ভুলগুলো সত্যি মনে হয়। কিন্তু বাঁশগুলো কেমন অদ্ভুত শব্দ করছে, দেখছিস না? ওটা বাঁশে বাঁশে ঘষা লাগার শব্দ। আরে পড়ালেখা না হয় শেষ করিসনি, কিন্তু ছোটবেলায় তো কিছু হলেও পড়েছিস নাকি? ওসব বিজ্ঞান ফিজ্ঞান দিয়ে সব হয় না রে ভাই। গ্রামের বুড়োরা তো আর মিথ্যে বলে না। চুপ করবি তুই, আর একটাও কথা বললে আমি তোকে এখানে রেখে একাই চলে যাব। কুয়াশায় ঢাকা প্রান্তর পেরিয়ে শেষমেশ সেই কুখ্যাত জোড়া খেজুর তলার সামনে এসে দাঁড়ালো ওরা। গাছে আগে থেকেই মাটির হাঁড়ি পাতা রয়েছে, সম্ভবত দুপুরে গাছিরা লাগিয়ে গিয়েছিল। দেখলি তো, দেখলি দেখলি, গাছ দুটো দিব্যি দাঁড়িয়ে আছে, কোনো ভূত প্রেত নেই এখানে। তুই তাড়াতাড়ি কর ভাই, আমার মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। শোন, তুই নিচে পাহাড়া দে, আমি চট করে হাঁড়িখানা নামিয়ে আনছি। বেশিক্ষণ থাকিস না উপরে, টর্চটা আমি ধরছি তোর দিকে। সময় নষ্ট না করে পাকা গাছের মতো গাছে উঠে গেল মতিন। কিরে, এই হাঁড়িটা এত ভারী কেন মনে হচ্ছে? আরে রসে ভর্তি হলে হাঁড়ি তো ভারী লাগবেই। নামা নামা, জলদি নামা। হঠাৎ মতিন অবাক হয়ে দেখল গাছের পাতার আড়াল থেকে দুটো জলজলে চোখ তার দিকে তাকিয়ে আছে। চোখ? মনে হচ্ছে দুটো চোখ আমার দিকেই তাকিয়ে আছে। কথাটা বলতে না বলতেই অন্ধকারে হারিয়ে গেল চোখ দুটো। কিন্তু এরপরই ঘটল আর এক ঘটনা। সেলিমের পেছনে এসে দাঁড়ালো মিশমিশে কালো এক অবয়ব। চমকে উঠে সেলিম টর্চের আলো ফেলতেই উধাও হয়ে গেল সেটা। ওরে বাপরে, আমার পেছনে ওটা কে দাঁড়িয়ে? কি হলো সেলিম, তুই আবার কার সঙ্গে কথা বলছিস? কে কে আছো এখানে? সামনে এসো। কিন্তু সেলিমের কথা আর কেউ জবাব দিল না, সামনেও এলো না কেউ। মতিন, তুই নেমে আয়, এক্ষুনি নেমে আয়, এখানে কেউ আছে। আমিও গাছের ওপরে কিছু একটা দেখেছি রে। আবার নামার সময় মনে হলো কেউ আমার হাতটা ধরতে চাইছিল।
কে যেন আমার পেছনে দাঁড়িয়ে ছিল, আলো ফেলতেই চোখের সামনে উধাও হয়ে গেল। ওটা ওটা মানুষ নয় মতিন। ধুর ছাই, দুজনেরই চোখের ভুল হয়তো। কুয়াশায় আলো ছায়া দেখেছি আমরা। না না, এটা ভুল না, চল এখান থেকে পালাই। রস যখন পেড়েছি তখন এটা নিয়েই যাব। আমি এত সহজে হার মানবো না। আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস? প্রাণের মায়া নেই তোর? চুপ কর। মনের ভয় দূর করতে হলে এই রস খেয়েই প্রমাণ করতে হবে যে ওতে কিচ্ছু নেই। গড়ের মাঠের মাঝখানে ঘাসের উপর এসে বসেছে ওরা দুজন। চারদিকে খোলা প্রান্তর, হুহু করে হিমশীতল বাতাস বইছে। মাটির ভাঁড়ে খেজুরের রস ঢালতে গিয়ে দেখা গেল রসের রংটা স্বাভাবিক নয়, বরং কালচে লাল রঙের। রসের রংটা এমন লাগছে কেন রে? গাছিরা কি গুড় মিশিয়েছে নাকি? খবরদার মতিন, ওই রস মুখে দিবি না। রং দেখছিস না, রক্তের মতো লাল। আরে ধুর, গাছের কষ মিশে হয়তো এমন হয়েছে। তুই খাবি কি না বল? না, আমি মরে গেলেও খাবো না, তুইও ফেলে দে ওটা। হঠাৎ কোথা থেকে একটা কালো ছায়া উড়ে এলো মতিনের দিকে। কাছে এসেই মিলিয়ে গেল সেটা। মতিন সাবধান, তোর দিকে কি যেন একটা এলো। কিসের সাবধান রে সেলিম, আমি তো বেশ আছি। তোর গলাটা অমন শোনাচ্ছে কেন? তুই ঠিক আছিস তো? আমি ঠিকই আছি, কিন্তু তুই ঠিক নেই। তুই সব সময় আমাদের মাঝে আসিস কেন বলতো? আমি আবার কখন কার মাঝে গেলাম? তোদের বলতে কার কথা বলছিস? তুই জানিস না হিমেল, তুই কেন আমার ভালোবাসা কেড়ে নিলি? মাথা খারাপ হলো নাকি তোর? হিমেল কে? কার কথা বলছিস? আমি তো সেলিম। আজ তোকে আমি ছাড়বো না। এই বিষ মাখানো রস তোকে খেতেই হবে। মতিন, মতিন তুই আমার বন্ধু। এইসব এইসব কি বলছিস? বন্ধু? বন্ধু তো সেই যে পিঠে ছুরি মারে। আজকে আমি সব শোধ নেব। ওরে বাপরে, এ তো মতিন নয়, নির্ঘাত কোনো কিছুতে ভর করেছে। কোথায় যাবি তুই? আজ এই গড়ের মাঠেই তোর শেষ দিন। বাঁচাও, কে আছো? বাঁচাও, মতিনকে ভূতে পেয়েছে। এই বলে দৌড় লাগালো সেলিম। আবার সেই জোড়া খেজুর তলার নিচে উপস্থিত হলো সে। তার মনে হলো সেখান থেকে এই বিপদের শুরু, সমাধানও হয়তো ওখানেই আছে। আমার বন্ধুকে ছেড়ে দে শয়তান, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দে। হঠাৎ গাছের উপর থেকে ভেসে এলো একটা হিস হিস শব্দ। এমন সময় সেলিমের সামনে হাজির হলো মতিন। কামাল, থাম, আর পাপ করিস না। কে কে কথা বলে? তুই চুপ কর হিমেল, আজ আমি কাউকেই ছাড়বো না। তুই আমার সুখ কেড়ে নিয়েছিলি। গাছ থেকে ধোঁয়ার মতো একটা অবয়ব নিচে নেমে এলো। ঠিক একই সময় মতিনের শরীর থেকে বেরিয়ে এলো একটা কালো ছায়ার মতো অবয়ব। অজ্ঞান হয়ে পড়ে রইল মতিন। ও খোদা, এ আমি কি দেখছি? আজ তোর এই নতুন বন্ধুগুলোকেও শেষ করব আমি। নিজের ক্ষোভ সবার ওপর কেন ঢালছিস? আমাকে মেরেও তোর শান্তি হয়নি। কথাটা বলতে না বলতে সামনে থাকা সেলিমের দিকে ছুটে এলো সেই কালো ছায়া, আর সাথে সাথে সেলিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সেই ধোঁয়াটে অবয়ব। পড়ে গিয়ে মাথা ফেটে গেল সেলিমের। ও, মাথাটা গেল রে। পথ ছাড় হিমেল, আমার প্রতিশোধের স্বাদ এখনো মেটেনি। আমি বেঁচে থাকতে তোকে আটকাতে পারিনি, কিন্তু আজ পারবো। এই বলে দুটো অশরীরী ছায়া একে অপরের সাথে ধস্তাধস্তি করতে করতে ঘুরপাক খেয়ে উঠে গেল একদম গাছের মগ ডালের দিকে। জোরে কতক্ষণ হুটোপুটির পর হঠাৎ থেমে গেল আলোড়ন। ঠিক এমন সময় দূর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেও নরেন খুঁড়ো, কালু আর ফিরোজ। সেলিম, মতিন, কি হয়েছে তোদের? এইভাবে গাছের নিচে পড়ে আছিস কেন? তো তোদের চিৎকার শুনে ছুটে এলাম।
হায় 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 হায়, সেলিম ভাইয়ের মাথা ফেটে রক্ত পড়ছে। আর মতিন ভাই, আরে তোমার কি হয়েছে? আমি আমি এখানে কেন? আমার শরীর এত ব্যথা করছে কেন? এতক্ষণে জ্ঞান ফিরেছে তোর? খুড়ো, মতিনের ওপর ওই খেজুর তলার ভূত ভর করেছিল। ওরা ওরা গাছের উপরে মারামারি করছিল একটু আগেই। আমি জানতাম এমন কিছুই হবে। ওরা আজও শান্ত হয়নি। কারা খুড়ো? তুমি কাদের কথা বলছো? হিমেল আর কামাল, বহু বছর আগে দুই জিগরি দোস্ত ছিল ওরা। তাদের কি হয়েছিল খুড়ো? এক মেয়েকে দুজনেই ভালোবাসতো। মেয়েটা হিমেলকে বেছে নিয়েছিল। সেই রাগে কামাল এই গাছের রসেই বিষ মিশিয়ে হিমেলকে খাইয়ে মেরেছিল। একজন মারা গেলে আমরা দুজনকে দেখলাম কেন? কারণ হিমেলকে মারার পর অনুতাপে দগ্ধ হয়ে কামাল পরে এই গাছেই গলায় দড়ি দেয়। সেই থেকে ওদের আত্মা এই গাছে আটকা পড়ে আছে। তার মানে মতিনকে যে ভর করেছিল সেটা ছিল কামাল, আর যে আমাকে ধাক্কা দিল সে ছিল হিমেল। সে আমাকে বাঁচাতে চেয়েছিল। হ্যাঁ, হিমেলের আত্মাই তোকে বাঁচাতে চেয়েছে কামালের হাত থেকে। নে, এবার চল, বাড়ি গিয়ে তোদের ক্ষত সারাতে হবে। আর কখনো রাতে এই মুখো হবি না তোরা। হ্যাঁ খুড়ো, আর এক মুহূর্ত এখানে থাকবো না। চলুন চলুন। সেলিম আর মতিনকে সঙ্গে নিয়ে চলতে শুরু করলো নরেন খুড়ো, কালু আর ফিরোজ। ভোর হতে যাচ্ছে, শীতও বেড়েছে অনেক বেশি। কনকনে হাওয়ায় ঠকঠক করে কাঁপছে সবাই। ধীরে ধীরে কুয়াশার আড়ালে মিলিয়ে গেল মানুষগুলো। পেছনে কঙ্কালের মতো দাঁড়িয়ে রইল অভিশপ্ত জোড়া খেজুর গাছ। রাত এখনো বেশি হয়নি, অথচ গ্রামের মেঠো পথ ঢেকে গিয়েছে জমাট বাঁধা কুয়াশায়। দ্রুত পায়ে হাঁটছে ফিরোজ। সাথে একমাত্র সম্বল কেবল একটা টর্চ লাইট, যার আলো কুয়াশা ভেদ করে খুব বেশি দূর যেতে পারছে না। রাস্তার দুপাশে বিশাল বিশাল বাঁশঝাড় বাতাসে তোড়ে নড়ছে আর অদ্ভুত ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছে। এই শব্দ শুনলে মনে হয় যেন দাঁতে দাঁত ঘষছে কেউ। পরিবেশটা এতই ভুতুড়ে যে ফিরোজের মতো সাহসী ছেলেরও গা ছমছম করছে। বাপরে, যা শীত পড়েছে আজ! কাঁপতে কাঁপতে মেরুদণ্ড ব্যথা হয়ে গেল। মামা বাড়ি আসার আর সময়ও পেলাম না। বসাকপুর গ্রামের বুকে বিরাজ করছে অদ্ভুত এক নীরবতা। দূরে শেয়ালের ডাক আর হুতুম প্যাঁচার ভৌতিক আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। তার উপর এই শীতল রাত যেন লেপের নিচেও কাঁপুনি ধরায়। শুধু কুয়াশা আর শৈত্য প্রবাহের দাপট চলছে গ্রাম জুড়ে। কুয়াশা যদি একটু কমতো, নাকের ডগার সামনেও কিছু দেখা যাচ্ছে না। মামাকে বলেছিলাম স্টেশনে কাউকে পাঠাতে, কেউ এলো না কেন কে জানে। হাঁটতে হাঁটতে ছোট্ট একটা টং দোকান আবিষ্কার করলো ফিরোজ। চিরচেনা সেই দোকানের ভেতরে টিমটিম করে আলো জ্বলছে, আর সামনেই শুকনো ডালপালা লাকড়ি জোগাড় করে আগুন জ্বালিয়ে গোল করে বসেছে কয়েকজন গ্রামবাসী। ফিরোজ গিয়ে দাঁড়ালো সেখানে। কেটলিতে চা বসাচ্ছে দোকানি মতিন মিয়া, আর আগুনের পাশে বসে গম্ভীর মুখে কি যেন বলছেন বাবু চাচা। ও মতিন ভাই, এক কাপ চা দিন না, আদা দিয়ে কড়া করে বানাবেন। এই আরে ফিরোজ ভাই যে, এই এত রাতে আপনি? বসুন বসুন, এক্ষুনি দিচ্ছি। ও, সোজা শহর থেকে এলে বুঝি? আগুনের পাশে এসে বসো বাবা, যা ঠান্ডা পড়েছে, পরে আবার রোগ বালায় না ধরে যায়। হ্যাঁ চাচা, শহর থেকে এলাম। আসলে এই গ্রামের শীতের কাছে শহরের শীত কিছুই না। এই নিন, এই গরম গরম চা, খেয়ে শরীরটা চাঙ্গা করে নিন দেখি। চায়ের কাপ হাতে নিয়েই সোজা চুমুক দিল ফিরোজ। মাথাটা একদম হালকা হয়ে গেল মতিন ভাই। গ্রামে সব খবর ভালো তো? এত রাতে আপনারা সবাই এখানে, কি ব্যাপার?
আর ভালো খবর, আজকে নদীর অবস্থা খুব খারাপ বাবা। রাক্ষুসে নদী সব গিলে খাচ্ছে। নদীর আবার কি হলো চাচা? গ্রামের পুরনো বড় কবরস্থানটার অর্ধেক নাকি আজ বিকেলে নদীতে ভেঙে পড়েছে। হ্যাঁ বাবা, কতগুলো পুরনো কবর যে ভেসে গিয়েছে তার ইয়ত্তা নেই। কারো হাড় গুঁড়ো আর খুঁজে পাওয়া যাবে না, সব জলের তলায়। বলেন কি, এই অসময়ে নদী ভাঙন? এখন গ্রামের লোকেরা ভয় পাচ্ছে, কবর ভেসে যাওয়া তো খুবই খারাপ কথা। ও সব বলবেন না চাচা, এত রাতেও সব শুনলে ভয় লাগে। আমার তো নদীর পাড় দিয়ে যেতে হয়, যাওয়ার সময় দেখবো তাহলে কি অবস্থা। এদিকে আসার সময় অন্য রাস্তা নাকি বন্ধ শুনলাম। হ্যাঁ বাবা, খুব সাবধানে যেও, গ্রামের মতিগতি ভালো ঠেকছে না। আপনারা চিন্তা করবেন না, আমি সাবধানেই যাব। চা খেয়ে শরীর একেবারে চাঙ্গা হয়ে উঠেছে। লন্ডনটা সাথে দিতে পারলে ভালো হতো, কিন্তু এটা আমার দোকানে একটাই আছে। সমস্যা নেই মতিন ভাই, আমার কাছে টর্চ আছে। আমি তাহলে আসি, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। চায়ের দোকান থেকে বেরিয়ে আবার রওনা দিল ফিরোজ। হাঁটতে হাঁটতে জনবসতি পার হয়ে একদম ফাঁকা জায়গায় এসে পড়ল সে। একপাশে বিশাল ধান ক্ষেত, কুয়াশায় ঢাকা, অন্য পাশে নদীর পাড়। এখানে কুয়াশা যেন আরো বেশি ঘন, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। টর্চের আলোটুকু যেন রাতের অন্ধকার গিলে খাচ্ছে। হঠাৎ বাতাসের শোঁসো শব্দে মনে হলো কেউ যেন কথা বলছে ফিস ফিস করে। চারপাশটা ভালো করে দেখে নিল ফিরোজ, কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু নদীর দিক থেকে জলের ছলাৎ ছলাৎ শব্দের সাথে ভেসে আসছে একটা ঘুমুট কান্নার আওয়াজ। কে কে ওখানে? কে কাঁদছে? না, কেউ তো নেই। মনে হলো যেন কেউ কাঁদছে। নদীর একদম কিনারায় চলে এসেছে ফিরোজ। এখানে মাটি ধসে পড়ছে নদীতে, আর নিচে কালো জল ঘূর্ণি খাচ্ছে। ফিরোজ দেখল নদীর পাড়ে অন্ধকারের মধ্যে পাগলের মতো হাত দিয়ে মাটি খুঁড়ছে এক বৃদ্ধ লোক। ফিরোজের মনে হলো লোকটার বাড়ি হয়তো নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। চাচা, ও চাচা, আপনি এখানে কি করছেন এত রাতে? কিছু কি হারিয়েছে আপনার? এখানে থাকা তো নিরাপদ নয়, মাটি যে কোনো সময় ধসে পড়তে পারে। আমার সব শেষ হয়ে গিয়েছে, সব শেষ। শান্ত হন চাচা, কি হয়েছে আমাকে খুলে বলুন, আমি আপনাকে সাহায্য করব। আমার ঘর ভেঙে গিয়েছে, সব ভেসে গিয়েছে। আপনার বাড়ি নদীতে ভেঙে গিয়েছে? আরে, খুব খারাপ হলো, কিন্তু আপনি এখানে বসে থাকলে তো বিপদে পড়বেন। থাকার জায়গা নেই, কোথাও থাকার জায়গা নেই। আমাকে একটু থাকার জায়গা দাও। তো রাতে এখন কোথায় যাবেন? চলুন আমার সাথে, গ্রামে গিয়ে কারো বাড়িতে থাকার ব্যবস্থা করা যাবে। নতুন ঘর বানাবো, আমি নতুন ঘর বানাবো, ভালো জায়গা পাচ্ছি না যে। চাচা, এখানে ঘর বানানোর মতো অবস্থা নেই, মাটি সব ধসে যাচ্ছে। আপনি দয়া করে আমার সাথে চলুন। তুমি আমাকে জায়গা দেবে? আমার মাথা গোজার একটু ঠাঁই দেবে? অবশ্যই দেব, আমাদের গ্রামে অনেক মানুষের ঘর আছে, আজ রাতটুকু অন্তত কোথাও ব্যবস্থা হয়ে যাবে। না না, ওসব ঘরে আমার হবে না, আমার অন্যরকম ঘর চাই। অন্যরকম ঘর? আপনি কি বলছেন চাচা, আমি ঠিক বুঝতে পারছি না। ফিরোজ বৃদ্ধকে সাহায্য করার জন্য আরো কাছে গিয়ে হাত বাড়ালো। টর্চের আলো সরাসরি বৃদ্ধের মুখে পড়তেই চমকে উঠল ফিরোজ। বৃদ্ধের মুখের চামড়া খসে পড়ছে, চোখের কুটুরে গর্ত, সেখানে কোনো চোখ নেই। ফিরোজের বুঝতে বাকি রইল না যে এই লোক আসলে জীবিতই নয়। ঠিক তখনই কুয়াশার আড়াল থেকে বেরিয়ে এলো আরো কিছু ছায়ামূর্তি। তারাও একধারে মাটি খুঁড়তে শুরু করেছে। আমি কি দেখছি? আপনারা কারা? আমার শরীরটা ভেসে গিয়েছে বাবা, জলের তলায় হারিয়ে গিয়েছে, আমার কবরটাও আর নেই। আপনি আপনি মানুষ নন, আপনি কে? কবরের বাসিন্দা, অথচ থাকার জন্য মাটি পাচ্ছি না। অনেকদিন মাটির নিচে ছিলাম, এখন বড় কষ্ট হচ্ছে। আমাকে যেতে দিন, দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। ঘর, আমাদের ঘর চাই। কিন্তু আমাকে কেন আটকাচ্ছেন? সরে যান, সরে যান বলছি।
আমার হাড়গোড় সব হারিয়ে গিয়েছে। এখন আমি কোথায় থাকবো? বাঁচান, কেউ কে আছেন? বাঁচান আমাকে। যাবে কোথায়? আজ তোমাকে আমার বড় দরকার, একটা নতুন ঘর বড় দরকার। না না, কাছে আসবেন না, কেউ আমাকে রক্ষা করো। ফিরোজকে চেঁচাতে দেখে প্রচন্ড ক্ষেপে গেল বৃদ্ধ প্রেতাত্মা। তার কণ্ঠস্বর বদলে গিয়ে এক ভয়ঙ্কর গর্জনে পরিণত হলো। নতুন কবর খুঁজে কি হবে? এই তো সামনে নতুন শরীর আছে, এই শরীরটাই হবে আমার নতুন ঘর। চট করে ফিরোজের সামনে এগিয়ে এলো সে। এরপর ধোঁয়ার মতো হয়ে ফিরোজের শরীরের ভেতর ঢুকে যেতে লাগলো আর যন্ত্রণায় ছটফট করতে থাকলো ফিরোজ। এই ঘটনা দেখে লোভে পড়ে গেল আশেপাশের বাকি কালো ছায়া মূর্তিগুলো। তারাও সবাই মিলে ফিরোজের জীবন্ত শরীরের ওপর হামলে পড়ল। সবাই এই মানব শরীর দখল করতে চায়। ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন, বাঁচাও। আমিও থাকবো, আমিও থাকবো। সরে যা তোরা। না 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 না, তুই সরে যা, আমি থাকবো। আমি থাকবো এই নতুন শরীরে। আমি 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 শ্বাস নিতে পারছি না, দয়া করুন, আমাকে আমাকে মেরে ফেলবেন না। এই শরীর আমার, আমি আগে পেয়েছি। তোরা সরে যা, আমি আগে দেহ দখল করব। কত গরম এই শরীর, তাজা রক্ত, মাটির চেয়ে ঘর অনেক আরামের। আমার আমার হাত পা অবশ হয়ে আসছে। চুপ কর, অবশেষে একটা ঘর পেয়েছি। শান্তি করে শরীরেই থাকবো আমি। সবার হুটোপুটিতে ক্ষতবিক্ষত হয়ে পড়ল ফিরোজের সারা দেহ। কেউই ফিরোজের শরীরে জায়গা করতে পারল না, কেননা ফিরোজ মারা গিয়েছে। তার রক্তাক্ত মৃতদেহটা পড়ে রইল নদীর পাড়ে। এবার ঘর ছাড়া হয়েছে ফিরোজ নিজেও। ফিরোজের দেহ থেকে ধোঁয়ার মতো হয়ে বেরিয়ে এলো তারই আত্মা। বেরিয়ে ঠিক তার পাশেই দাঁড়িয়ে রইল সে। তার চোখ এখন ভাবলেশীন, যেন সে তার নিজের শরীরটাকে চিনতে পারছে না। ফিরোজ, ফিরোজ, কোথায় তুই? দূর থেকে ভেসে এলো বাবু চাচার কণ্ঠ। ভোর হতে চলেছে শীঘ্রই। কুয়াশার চাদর ধীরে ধীরে সরে যাচ্ছে। রাতের সেই রাক্ষসে নদী এখন একদম শান্ত, যেন কিছুই ঘটেনি। গ্রামের লোকজন লণ্ঠন আর টর্চ নিয়ে হন্তদন্ত হয়ে নদীর পাড়ে জড়ো হয়েছে। ফিরোজ রাতে মামাবাড়ি পৌঁছায়নি, এই খবর ভোরেই ছড়িয়ে পড়েছে গ্রামে। সবার চোখে মুখে উদ্বেগ। মতিন মিয়া সবার আগে আগে হাঁটছে, তার হাতে ফিরোজের ফেলে যাওয়া সেই টর্চ লাইটটা। হঠাৎ বালির ওপর কিছু একটা দেখে থমকে দাঁড়ালো মতিন। ও বাবু চাচা, ও ভাই, সব সর্বনাশ হয়েছে, আর শিগগির এদিকে আসুন। মতিনের চিৎকার শুনে বাবু চাচা সহ বাকিরা দৌড়ে এলো। নদীর পাড়ের কাদাবালিতে আছড়ে পড়ে আছে ফিরোজের দেহ। কিন্তু এ দৃশ্য দেখার মতো নয়। ফিরোজের সারা শরীরে কালশিটে দাগ আর নখের গভীর আঁচড়। চোখ দুটো বড় বড় করে খোলা, যেন মৃত্যুর মুহূর্তেও ভয়াবহ কিছু দেখেছিল সে। ইয়া মাবুদ, এ কি হাল হয়েছে ছেলেটার! ফিরোজ, ও ফিরোজ, মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ার খুবলে খেয়েছে। বাঘ ভালুকের কাজ নয় তো? ভালো করে দেখুন চাচা, একটা জানোয়ারের কাজ না। জানোয়ার হলে মাংস খেয়ে ফেলতো, কিন্তু ফিরোজ ভাইয়ের শরীরে মাংসের সেই আসরের দাগ বেশি। মনে হচ্ছে যেন শত শত হাত থেকে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে। ঠিক বলেছিস মতিন, বাঘের দাবায় এমন সরু নখের কোনো দাগ হয় না, এ দাগ মানুষের। কিন্তু কোনো জ্যান্ত মানুষের নখ এত ধারালো হয় না। আর মাটির নিচে তাকা একবার, ফিরোজের পায়ের ছাপ ছাড়া আর কারো ছাপ এখানে নেই। ও একাই ছিল, কিন্তু ধস্তাধস্তি হয়েছে অনেক জনের সাথে। তার মানে চাচা, কাল রাতে যে আপনি বললেন নদীর জলে পুরনো গোরস্থান ভেসে গিয়েছে, তার সাথে কি এর কোনো যোগ আছে? আমার কি মনে হয় জানিস, যাদের কবর নদী কেড়ে নিয়েছে, সেই অতৃপ্ত আত্মাগুলো কাল রাতে নতুন ঘরের খোঁজে বেপরোয়া হয়ে উঠেছিল।
ফিরোজ ওদেরই খপ্পরে পড়েছিল। সবাই মিলে তার উপর? হ্যাঁ, মনে হচ্ছে ওদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল ফিরোজকে নিয়ে। জানি না ঠিক কি হয়েছে, কিন্তু কেউ ছাড় দিতে চায়নি। দেখছিস না ছেলেটার চেহারা কেমন হয়ে আছে, যেন শেষ নিঃশ্বাসটাও ফেলার সুযোগ পায়নি। আরে ছেলেটা কত শখ করে গ্রামে এলো মামার বাড়ির পিঠে খাবে বলে, আর এখন লাশ হয়ে ফিরতে হবে। এখন কি হবে চাচা? ওর মামাকেই বা খবরটা দেই কি করে? লাশটা তো আমরা নিয়ে যাব, দাফনও হবে, কিন্তু আমার ভয় অন্য জায়গায় মতি। ফিরোজের মরা লাশটা হয়তো কবরে শোয়ানো হবে, কিন্তু ওর আত্মা নিজের শরীর থেকে এভাবে বিতাড়িত হয়ে ও এখন যাবে কোথায়? ফিরোজও এখন ওদের দলেই ভিড়ে গেল। নদী শুধু মাটি কাটে না রে মতি, কখনো কখনো মানুষকেও নিজের সাথী বানিয়ে নেয়। ভোরের আলো পুরোপুরি বাড়েনি, পরিবেশটাও হয়ে রইল থমথমে। নদীর পাড়ে এখন এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে, অথচ এই নদীর জলের নিচে লুকিয়ে আছে হাজারো না বলা হাহাকার। ফিরোজের ক্ষতবিক্ষত দেহটা এখনো পড়ে রয়েছে মাটিতে, কিন্তু কে জানে নদীর পাড়ে সেই ভাঙা অংশের সামনে হয়তো এখনো দাঁড়িয়ে আছে ফিরোজের অদৃশ্য ছায়া। সে হয়তো অবাক হয়ে তাকিয়ে আছে নিজেরই পড়ে থাকা লাশের দিকে। তার পাশে ভিড় করে আছে সেই ঘরহারা প্রেতাত্মারা। তারা এখন আর একা নয়, তাদের দলে যুক্ত হয়েছে নতুন আর এক সদস্য। কুয়াশা কেটে গিয়েছে ঠিকই, কিন্তু বসাকপুর গ্রামের এই নদীর পাড়ে যে অদৃশ্য আঁধার নেমে এলো তা হয়তো আর কখনোই কাটবে না।